তাদের সাথে আমরা যোগাযোগ করি কী করে? জ্ঞানগঞ্জ পরম্পরার মধ্যে যেতে গেলে আগে নিজেকে রিক্ত করতে হয়। যে কথাটা বলছে উনি এই যে সূক্ষ্ম দৃষ্টি আর অন্তর্মুখী দৃষ্টি, এই জায়গাটা উনি এখন অবধি, এই জায়গাটা যেদিন বুঝে যাবেন তখন উনি বলবেন যে অভিজিৎ বাবু আপনি যেটা বলেছেন আমি 100%। আমি তো একবার জন্মাইনি, আমি তো এর আগে 500 বার 1000 বার জন্মেছি, ঠিক আছে? ওই টাইমে আমি কি করে ব্যক্তিগত আপনি সূক্ষ্ম শরীরে গিয়ে সাংরিলাতে বা জ্ঞানগঞ্জে আপনার নিজের শরীর পূর্বজন্মের শরীর রাখা আছে এরকম একটা বিষয় দেখেছি। আমি তো শুনে আপ্লুত যে জীবনে প্রথমবার এরকম ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, আমরা তো বইতে পড়েছি শুনেছি, কিন্তু এরকম সাক্ষাৎ পাবো আমি তো ভাবতে পারিনি। জ্ঞানগঞ্জ নিয়ে আজকে আমাদের গত 3টি এপিসোডে যা যা আলোচনা হয়েছে তা নতুন করে আবিষ্কার করতে পারবেন আপনি, কারণ এবার জ্ঞানগঞ্জ নিয়ে আরো বিশদে আলোচনা করব না আমরা। আর আমাদের সঙ্গে রয়েছেন সেই অভিজিৎ গুহ। আপনারা যার অভিজ্ঞতা শুনেছেন, যার এক্সপিরিয়েন্স শুনেছেন জ্ঞানগঞ্জ নিয়ে, হয়তো দ্বিমত থাকতে পারে, কিন্তু এই এপিসোড না শুনলে কিন্তু পস্তাতে হবে আপনাদের। নমস্কার অভিজিৎ বাবু। নমস্কার। আপনি ধর্মচক্র অফিসিয়ালের পডকাস্টে বিশেষ করে আমরা কোনো গেস্টকে দ্বিতীয়বার ডাকিনি এখনো পর্যন্ত। আপনি প্রথমবার, যাকে আমরা দ্বিতীয়বার ডাকলাম। আপনি প্রথম মানুষ এবং আগামী দিনও আবার ডাকতে হবে। আচ্ছা, হ্যাঁ, তা সত্যিই। তার কারণ জ্ঞানগঞ্জ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। জ্ঞানগঞ্জ নিয়ে প্রশ্নের উত্তর, প্রশ্ন উত্তর সবকিছুরই শেষ নেই। আমি যেটা বলছিলাম যে জ্ঞানগঞ্জ নিয়ে হয়তো উত্তর শুনলে হয়তো কিছু মানুষ অস্বস্তিতে পড়েন। তার কারণ তার জ্ঞানের বাইরে, তার জানার বাইরে অনেক বিষয় সামনে আসে। তো আজকে এই পডকাস্টে আমরা মানে শেষ যে আলোচনাগুলো হয়েছিল তার পরের অংশে তো যাবোই। তার আগে কিছু মানে সংক্ষেপ প্রশ্ন করব, যেগুলো হচ্ছে এক কথায় যেগুলোর হ্যাঁ বা না এর উত্তর দেওয়া যায়। সেরকম কিছু নিশ্চয়ই। প্রশ্ন প্রথমে শুরু করতে চাই সেদিন। নিশ্চয়ই। জ্ঞানগঞ্জ কি সত্যি আছে? একদম। জ্ঞানগঞ্জে সশরীরে যাওয়া যায়? কিছু জায়গা অবধি যাওয়া যায়। আপনি জ্ঞানগঞ্জে গিয়েছেন বলে যেটা দাবি করেছেন, সেই দাবি অনুযায়ী মানে আপনি কি তাহলে অন্যদের থেকে কিছুটা নিজেকে বিশেষ মনে করেন? এক কথায় তো বলা যায় না। সেটা হচ্ছে আমি দাবি করেছি এরকম বলি না। যখন তখন এখানে কিছু বিশ্বাস, অবিশ্বাস, কল্পনা এগুলো মানুষের মধ্যে রয়ে যায়। ঠিক আছে? কিন্তু আমি সশরীরে জ্ঞানগঞ্জে প্রবেশ করেছি। কিন্তু সেটা কোন জ্ঞানগঞ্জ সেটা বুঝতে হবে। ঠিক আছে? সব জ্ঞানগঞ্জের মধ্যে কিন্তু সেই প্রবেশ অধিকার নেই। এটা বুঝতে হবে। হ্যাঁ, জ্ঞানগঞ্জ কি মানে মানুষের কাছে আপনার জানার পরিধি আর মানুষের জানার পরিধির মধ্যে পার্থক্য ঠিক কতটা? জ্ঞানগঞ্জকে উপলব্ধি করতে হয়। ঠিক আছে? এটা আপনি আগের দিনও বলেছেন। হ্যাঁ, উপলব্ধি না হলে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস বলে আমি মনে করি। জ্ঞানগঞ্জ কি মানে যে অংশে আপনি গিয়েছেন সেই অংশটার মধ্যে যে পার্ট রয়েছে সেটা কি আ সেটা পৃথিবীর অংশের মধ্যে রয়েছে? একদম, একদম। মানে পৃথিবীর অংশের মধ্যে কিছু, আমাদের পৃথিবী হচ্ছে অনেক রহস্যে মোড়া। তার মধ্যে কিছু জায়গা হচ্ছে যে আমরা পৃথিবীতে যে মানুষজন থাকি, আমরা থাকি কি 3rd ডাইমেনশন। ঠিক আছে? কিন্তু তার সাথে কি 4th ডাইমেনশন রয়েছে। তো আমি যে জায়গায় প্রবেশ করেছিলাম এটা 3rd ডাইমেনশন আর 4th ডাইমেনশনের মাঝামাঝি। ঠিক আছে? যতটা আমার গুরুর নির্দেশ ছিল আমি ততটা এখন অবধি অ্যাচিভ করতে পেরেছি। আগামী দিনে যদি আমি তৈরি হই তখন পূর্ণরূপে 4th ডাইমেনশন বা 5th ডাইমেনশন অবধি আমি যেতে পারি সশরীরে। আবার বলছি সশরীরে। সম্ভব। মানে পার্থক্যটা এখানেই, মানুষের কনফিউশন হচ্ছে এখানেই যে ভাবছে যে জ্ঞানগঞ্জ সূক্ষ্ম শরীর ছাড়া যাওয়া যায় না বা সশরীরে যাওয়া যায় না। কিন্তু মুশকিলটা হচ্ছে যে মানে ওইখানেই যে আমি সশরীরে যাচ্ছি জ্ঞানগঞ্জের এই পার্টি গুরুর নির্দেশে। এইটা মানুষের গুরুর মানতে নির্দেশ ছাড়া কষ্ট হবে হচ্ছে। না। হবে না। হয়তো মানতে কষ্ট হচ্ছে, গুরুর নির্দেশ ছাড়া কোনোদিনই সেটা না। সম্ভব নয়। গুরু পরম্পরা, কৃপা এবং
যে গুরু থাকবেন উনি জ্ঞানগঞ্জ পরম্পরার সাথে যুক্ত আছেন, তবেই এটা সম্ভব হয়। ঠিক আছে? তো যেমন আমার কিছু শিষ্য যারা আছে তাদেরকেও আমি পাঠিয়েছি জ্ঞানগঞ্জে। ওনারাও মানে জ্ঞানগঞ্জ হচ্ছে একটা আধ্যাত্মিক স্কুল। ঠিক আছে? যেমন স্কুল হয় সেরকম আধ্যাত্মিক স্কুল। তো ওখানে যাও, তৈরি হও, আবার চলে আসো। আবার যাও, আবার নেক্সট কোর্সের জন্য আবার যাও, তৈরি হও, চলে আসো। এইরকম একটা বিষয়। কিন্তু এইখানে আমাদের যে জ্ঞানের পরিধি, তখন আমরা 2টো বই 4টে বই পড়ে আমরা ভাবি আমরা অনেক কিছু জেনে গেছি। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের মূর্খামি। ঠিক আছে? তা জ্ঞানগঞ্জ পরম্পরার মধ্যে যেতে গেলে আগে নিজেকে রিক্ত করতে হয়। কেন? আমাদের এই যে পড়াশোনা বা নলেজ, এটা থেকে কিন্তু আবার একটা তার নেগেটিভ সাইড হচ্ছে আমাদের মধ্যে কিন্তু অহংকার তৈরি করে, যে আমি অনেক কিছু জানি, জ্ঞানের অহংকার। আর এই অহংকারটাই কিন্তু পদে পদে তাকে বাধা দান করে। তো জ্ঞানগঞ্জ যেতে গেলে ওখানকার যে বিরাট বিজ্ঞান, জ্ঞানগঞ্জে যেগুলো পড়ানো হয় প্রত্যেকটাই বিজ্ঞান। এই বিশাল বিজ্ঞানকে জানতে গেলে আগে নিজেকে, আমি কি পড়েছি, কি নিয়ে কাজ করেছি, সবকে ছেড়ে যেতে হয়। তবেই সেই শুদ্ধ জ্ঞান তখন কিন্তু আপনার আপনার কাছে প্রকাশ পাবে। এটা হচ্ছে মূল জিনিস। এটা সবাই বুঝতে চায়, পারে না। ওই জন্য ওটা ভাবে 2টো বই পড়েছি, অমুক এই কথা বলেছে, না এরকম কিছু হয় না। ওটা একটা রূপকথার গল্প। না, ওটা বাস্তবিক রয়েছে। ঠিক আছে? যারা আমরা খুব সৌভাগ্যবান, যারা আমরা এই বা এই জায়গাটার মধ্যে আমরা প্রবেশের অধিকার পেয়েছি, এবং আমাদেরও রীতিমতো, যেমন আমার ক্লাসে হয় না পড়াশোনা, ক্লাস 2তে পড়লাম, তারপর 3তে উঠবো, 4এ উঠবো, এরকমই ধাপের পর ধাপ আমাকে ওই মতো এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, এটা আছে। তখন ওনারা কিছু টাস্ক দিয়ে দেয় যে আগামী তুমি এইগুলো শেখানো হলে এগুলো ইমপ্লিমেন্ট তুমি এইভাবে করো, এগুলো প্র্যাকটিস করো। এবার তৈরি হয়ে গেলে আবার আমাদের পরীক্ষাও দিতে হয়। এখানে নো এজ লিমিট, এখানে কোনো এজ লিমিট নেই। হ্যাঁ, আবার পরীক্ষা দিতে হবে। যে পরীক্ষা মানে যে টাস্কটা আমার দেওয়া হয়েছে সেটা তুমি কতটা করেছো, বা আমরা যেমন রিভিউ দিই না, যে হ্যাঁ বিভিন্ন কাজের ক্ষেত্রে এটা মানে বস যখন বলে তোমাকে আমি এতটা এই কাজটা দিয়েছি, এর রেজাল্ট কি, সেরকমই ওখানে নেচারটা আলাদা, কিন্তু ওই সেরকমই, যে তুমি কতটা অ্যাচিভ করেছো, বা বিভিন্ন ক্রিয়া শেখানো না, সেই ক্রিয়াগুলো আমরা ওখান থেকে শিখে আসি। এসে আমি কতটা প্র্যাকটিস করেছি, আমি কতটা ফাঁকি মেরেছি, ঠিক আছে, সেটারও তো আছে না। তো ওনারা অটোমেটিক্যালি বুঝে যায় যে হ্যাঁ এই নেক্সট লেভেলের জন্য তৈরি, তখন সেই অধিকারটা ওনারাই দিয়ে দেন যে এবার তুমি হায়ার ডাইমেনশনে যাও। পুরো ব্যাপারটা এইভাবে তৈরি। আরেকটা মিসপারসেপশন হচ্ছে যে জ্ঞানগঞ্জ বলতে ওই সাংরিলাটাকেই মানুষ বোঝে, তিব্বত যেটা, হ্যাঁ ওটা মূল প্রাণকেন্দ্র। কিন্তু পুরো জ্ঞানগঞ্জ, আমি আগের পডকাস্টেও বলেছি যে টোটাল 11টা মঠ নিয়ে হচ্ছে জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম। ঠিক আছে? তো এইভাবে সেই মতো হয় কাজগুলো। তো আমার মনে হয় আমি একজন সংসারী মানুষ, এবং নিজেকে সেইভাবে আমি তৈরি করেছি যাতে আমি আহ, এই লেয়ারে গিয়ে শিখে আসা, এবং আমার সাথে যারা যুক্ত আছে তাদেরকে তৈরি করানো। তো এবং এখানে বাবাজি মহারাজ, লাহিড়ী বাবা, যুক্তেশ্বর গিরি মহারাজ, প্রত্যেকেরই আশীর্বাদ কৃপা না থাকলে কিন্তু আমি এতদূর এগোতে পারতাম না। তো ওনাদের কৃপা আশীর্বাদ রয়েছে, গুরুদেব শ্রী শিবেন্দ্র লাহিড়ী মহাশয় উনি রয়েছেন, কেশবজি মহারাজ রয়েছেন, আমার লাইফে অনেক বেশ কয়েকজন গুরু এসেছেন। তো এনাদের আশীর্বাদ সেটা রয়েছে, তার একটা বল রয়েছে, সেই বলের দ্বারা এগুলো সব সম্ভব হচ্ছে। বল। আচ্ছা, যদি আরেকটা প্রশ্ন করছি আপনাকে, সেটা হচ্ছে আপনি যে এখন মুক্ত করছেন, মানে একটা গোপন তত্ত্ব যেটা দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছিল বা গুচ্ছ রাখা হয়েছিল, জ্ঞানগঞ্জকে সে কারণেই এত মানে অবিশ্বাস বা এত সন্দেহ এত কিছু রয়েছে, সেই গুচ্ছ ব্যাপারটাকে এবার মুক্ত করা হচ্ছে। এবার সেই মুক্তটা আপনি আপনার মতো করছেন, হয়তো আপনার মতো আরো অনেক মানুষও করছেন। একদম। হ্যাঁ, এবার সেটা কি মানে এতদিন গুচ্ছ রাখা হতো কেন? মানে যদি সাধারণ মানুষের জন্য
মানে একটা সাধক তার নিজের আধ্যাত্মিক আত্মার উন্নতির জন্য একটা কাজ করছেন এবং সেই জ্ঞানগঞ্জ একটা এমন একটা লোক যে লোকে তপভূমি বলা হয়। তো সেখানে এতদিন গুচ্ছ রাখা হতো, এবার মুক্ত করা হচ্ছে যেটা আপনি বলছেন। তো সেক্ষেত্রে এখন কি এই মুক্তটা করা হচ্ছে যাতে সাধারণ মানুষ আরো বেশি করে জানে? একদম। তখন ওনাদের যেটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের চেতনা, মানুষের চেতনাকে জাগরণের কাজ। ঠিক আছে? আমরা এই অজ্ঞানতার কারণে আমরা সত্যটাকে জাজ করতে পারি না যে সত্য কোনটা। আমরা মিথ্যার পিছনেই কিন্তু দৌড়াই। কিন্তু ওনারা যখন এই শুদ্ধ জ্ঞান দেন আমাদের, তখন কিন্তু আমাদের এই চেতনার মাঠটা সেটা খুলে যায়। ঠিক আছে? এবং আগে যখন ধ্যান করতাম একরকম এক্সপেরিয়েন্স হতো, এখন যখন ধ্যানে বসি আরেকটা এক্সপেরিয়েন্স হয়। এবং ওনারা সূক্ষ্ম শরীরে সদা সর্বদা আমাদের সাথে যুক্ত রয়েছে এবং সেই মতো ওনারা নির্দেশ দেন যে কি করতে হবে না করতে হবে, কোনো জায়গায় সমস্যা হলে কি করতে হবে। এবং এই যে কমিউনিকেশন, এই কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ এবার অনেকেই জিজ্ঞেস করবে কি করে সূক্ষ্ম শরীরের সাথে কথা বলা যায়। এর উপায় আছে। এর উপায় হচ্ছে কি, আমি এখানে তোমার দর্শকদের বলে দিচ্ছি যে এর উপায় হচ্ছে কমপ্লিট সাইলেন্স। আচ্ছা। যখন আমি পূর্ণ সাইলেন্সে আমি চলে আসব, সেই টেকনিকটা যখন আমি শিখে যাব, নিজের শ্বাসকে কন্ট্রোল করতে পারবো, শ্বাসকে স্লো করে দিতে হবে এবং সাইলেন্সে আমাকে চুপ করে বসে থাকতে হবে অ্যাটলিস্ট 20 থেকে আধ ঘন্টা। ঠিক আছে? যখন 20 থেকে আধ ঘন্টা হয়ে যায়, যখন সম্পূর্ণরূপে আমি শান্ত হয়ে যাচ্ছি, তখনই কিন্তু এই কানেক্টিভিটি চলে আসবে এবং সেই মারা তখন কিন্তু অটোমেটিক্যালি আমার প্রশ্নের উত্তরগুলো দেন। আচ্ছা। এবং এটা একটা বিজ্ঞান। বারবার বলছি এটাই বিজ্ঞান। কোনো অলৌকিক কোনো ম্যাজিক নয়। এটা সম্পূর্ণ বিজ্ঞান। এইজন্য সবাইকে আমি বলি, আরো অনেক পডকাস্টে বলেছি, সবাইকেই বলি, যত দর্শক আছেন যারা আধ্যাত্মিক মার্গে সত্যকে জানতে চান, তারা সবাইকে, সবার উদ্দেশ্যেই আমি বলবো, আপনারা নিজের শ্বাসকে দেখুন। প্রথমত নিজের শ্বাসকে দেখুন। এর মধ্যেই সব রহস্য লুকিয়ে রয়েছে। এতটা বলতে পারি যা আমি অভিজ্ঞতা বা এত বছর অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এবং ওনাদের কাছেও সব শুনে বুঝেছি যেটা, এই শ্বাসের মধ্যেই সব রহস্য লুকিয়ে রয়েছে। এই শ্বাসকে ইনহেল এক্সেল, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে ফলো করা। অভিজিৎ বাবু, আমাদের আগের ৩ টা এপিসোড YouTube এ পাবলিশ হওয়ার পরে আমরা প্রতিক্রিয়া পেয়েছি। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পেয়েছি আমরা। তো তারপরে কিছু মানুষজন চেয়েছেন আপনার কাছ থেকে আরো অনেক বিষয়, আরো নতুন বিষয় নিশ্চয়ই। জানার জন্য। আ সেক্ষেত্রে এই মহাবতার বাবাজি বা শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বা আরো যারা রয়েছেন, যাদের সান্নিধ্য আপনি পেয়েছেন এবং মানে সান্নিধ্য পেয়েছেন মানে সূক্ষ্ম শরীরে হোক হুম, হুম, বা হুম। তার আগে মানে সশরীরে হোক। আ এবং আপনার এক্সপেরিয়েন্স যেগুলো গতবার হয়তো কিছুটা মানে বলতে গিয়ে অনেক অন্য হ্যাঁ। কথায় আমরা ঢুকে গেছিলাম। তো একটু যদি বলেন আমাদের আপনার অভিজ্ঞতাগুলো। ব্যাপার হচ্ছে আমার সাথে গুরু পরম্পরায় সদা মহাবতার বাবা জি রয়েছেন, ওনার সান্নিধ্য সদা পাই। এবার লাহিড়ী মহাশয় রয়েছেন। এবার দর্শকরা হয়তো ভাববেন, তারপর আপনাদের কোনো দোষ নেই। আপ- আপনারা এর বাইরে যে বিজ্ঞানটা আছে সেটা জানেন না। ঠিক আছে? কেন? আপনাদের কোনো দোষ নেই, খুব স্বাভাবিক। এক টাইমে আমিও জানতাম না। ঠিক আছে? আমিও জানতাম না। আমরা ভাবি কি এই আমি তুমি যে ফিজিক্যালি কথা বলছি এটাই কানেকশন। ঠিক আছে? তখন এর বাইরে আমাদের জ্ঞানটা নেই। এবার এই রুমের মধ্যে কয়েকজন সূক্ষ্ম শরীরে কয়েকজন দিব্য আত্মা রয়েছেন। ঠিক আছে? সেটা তুমি উপলব্ধি করতে পারো না। সেটা কিন্তু আমি পারি উপলব্ধি করতে। কেন? আমি ওই বিজ্ঞানটার সাথে সাধনা করতে, করতে সেই জায়গাটাকে পেয়েছি। ঠিক আছে? এইবার ধরো, এবার এ এনাদের থেকে হায়ার এনার্জিতে মমতার বাবা, লাহিড়ী মহাশয়, যুক্তেশ্বর গিনি মহারাজ, এনারা তো সব রয়েছেন। তো তাদের সাথে আমরা যোগাযোগ করি কি করে? তোমার প্রশ্নটা এই জায়গাটা। একদম। এই প্রশ্নটা হচ্ছে ওই প্রথমত লাগে কমপ্লিট সাইলেন্স। যতক্ষণ সেটা তুমি স্থির না হবে ওই কানেক্টিভিটি তৈরি হবে না। হয়ে যাওয়ার পর আমরা যখন ওনাদের সাথে দর্শন করি, ঠিক আছে,
সেটা কি রূপে? সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে মনোময় রূপ, ঠিক আছে, বা কসমিক বডি, কসমিক বডি। ঠিক আছে। এই কসমিক বডিতেই ওনারা থাকেন, বা কখনো মানে সূক্ষ্ম শরীর, করণ শরীর যেগুলো হয়, আমাদের এটা তো স্থূল শরীর, যখন সেটা ওই রূপে ওনারা থাকেন, ঠিক আছে, সেইটাকে আমরা অ্যাক্সেস করি, ঠিক আছে। সেটা কিভাবে হয়? সেটা যে আমার স্থূল শরীর, এই গোপন রহস্যগুলো সবাই সামনে আমি বলে দিচ্ছি। এই যে আমার স্থূল শরীর, এই স্থূল শরীরের মধ্যে তো আমার সূক্ষ্ম শরীরটা রয়েছে, একদম। তার মধ্যে কারণ শরীরটাও রয়েছে আমার, ঠিক আছে। এটা হচ্ছে পেঁয়াজের খোসার মতো, শরীরের স্তর স্তরগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। সেই স্তরের মধ্যে এবার আমাদের এই ডাইমেনশনের মধ্যে এই ফিজিক্যাল ফরম্যাটটাই তোমরা সবাই দেখতে পাচ্ছ, এর মধ্যে রয়েছে আমার সূক্ষ্ম শরীর, ঠিক আছে। যখন একটা হায়ার এনার্জি এই সূক্ষ্ম শরীরকে অ্যাক্সেস করেন, স্থূল শরীরকে কিন্তু করে না। তখন স্থূল শরীরের লিমিটেশন আছে, যেমন আমি চোখ খুলে কত দূর দেখতে পারি, লিমিটেশন রয়েছে যে আমি অত দূর অবধি দেখতে পাই, তারপর আমার ভিশন যাবে না। কিন্তু আমি যখন সূক্ষ্ম শরীরে রয়েছি তখন আমি অনন্ত, আমি ধ্যানে বসে আমি কিন্তু আমি এখান থেকে আমেরিকায় কোনো ব্যক্তিকে আমি দেখতে চাইছি, সেটা কিন্তু সম্ভব। এটা একটা বিজ্ঞান, এটা হচ্ছে একটা মনোবিজ্ঞানের একটা পার্ট, ঠিক আছে। যে আমি যখন শান্ত মনে একদম সেই অ্যালাইনমেন্ট, এটাকে একটা অ্যালাইনমেন্ট, সেই অ্যালাইনমেন্টের মধ্যে যখন আমি যাব, গিয়ে আমি যখন সেই ব্যক্তি বা সেই জায়গাকে আমি দর্শন করব, তো আমার শরীর এখানে থাকবে, কিন্তু আমার আত্মা, ঠিক আছে, ওই জায়গাটায় চলে যাবে। এটা হচ্ছে কসমিক ট্রাভেলিং। সেখানে গিয়ে আমি সব অ্যাক্টিভিটিও করতে পারবো। সব অ্যাক্টিভিটি করতে পার, তখন আমার শরীর নেই, বুঝতে পেরেছি। এটা শরীর নেই, তখন আমার আত্মশরীর। এবার আত্মশরীরের মাধ্যমে আমার যেগুলো এক্সপিরিয়েন্স, আমি যেটা সাংগ্রিলা, ওখানেও গেছি আত্মশরীর। এবার যদি বলি যে আমি আত্মশরীরে সাংগ্রিলা গেছি, হ্যাঁ, ওখানে সব দর্শন করেছি, ওনাদের কৃপা পেয়েছি, ঠিক আছে। এবার ওখানে তো প্রবেশ যাওয়া যায় না, কেন? কোনো না কোনো বইতে লেখা আছে ওখানে শরীর নিয়ে যাওয়া যায় না, ঠিক আছে। তাহলে কিভাবে যাওয়া যায়? তখন তো আত্মরূপে তাকে আসতে হবে। সেই জাগার যে জার্নিটা, একটা মানুষ স্থূল শরীর থেকে সূক্ষ্ম শরীরের মধ্যে কিভাবে ট্রান্সফর্ম হবে, ঠিক আছে। যখন ওই সেই ট্রান্সফরমেশনের বিজ্ঞানটা যখন সে জেনে যাবে, তখন সে কিন্তু অটোমেটিক্যালি এগুলো অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, গুরু কৃপা খুব খুব প্রয়োজন, ওনাদের কৃপা না থাকলে এগুলো সম্ভব হয় না। তো আমি আমার এই রুমের মধ্যেই মহাবাতার বাবা দর্শন করেছি। আমি এক্সপিরিয়েন্সটা একটু বলি, মানে সেটা 2021 সালে গুরু পূর্ণিমার দিন, সারাদিন পুজো হয়েছে, সব কিছু হয়েছে, অনেকে এসেছিল। সবাই যখন চলে গেছে তখন রাত্রি প্রায় 11:30, সবাই ওই 9টা-10টার মধ্যে চলে গেছে। তারপর আমি গুরু পূর্ণিমা দিয়ে চান ফান করে আবার আমার আসনে আমি বসেছি, বসে মহাবাতার বাবাকে কানেক্ট করছি, ঠিক আছে, যে মহাবাতার বাবাজি আমি তোমার দর্শন করতে চাই, ঠিক আছে। যখন দর্শন করতে বলছি, তো আমি আমার চোখের মানে মনের মধ্যে দেখছি উনি আমার এই রুমের মধ্যে অবস্থান করছে, ঠিক আছে। এবার আমি তো মানুষ, তো আমি সত্যি এটা, এবার আমি যখন স্থূল চোখকে খুলছি তখন আমি কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না। কিন্তু যখন আবার মনকে স্থির করে যখন ফোকাস করছি, তখন ওনাকে দেখতে পাচ্ছি যে আমার এই সামনেই উনি দাঁড়িয়ে আছেন, এবং মানে স্মাইলিং ফেস, ডিভাইন একটা এনার্জি, একটা অবয়ব, একটা উনি দাঁড়িয়ে রয়েছেন, আশীর্বাদ করছেন। এটা হচ্ছে ওই ফরম্যাট, যে আমি বারবার করে ডাকছি, ওনার চান্টিং করছি, মহাবাতার বাবাজি ওম ক্রিয়া বাবাজি নামম সদা সর্বদা করে যাচ্ছি ওনার কানেক্টিভিটিতে, এবং তখন আমি বলছি আমি আপনার দর্শন করতে চাই, তো দর্শন করি। এবার দর্শন হয়েছে সূক্ষ্ম রূপে। এবার আমি যদি বলি মহাবাতার, আমি কিন্তু কথাটা ভুল বলছি না, আমি কিন্তু ঠিকই বলছি, আমি দর্শন করেছি। কিন্তু পরিপ্রেক্ষিটা হচ্ছে, এবার তুমি ভাববে কি যে এটা মানে এই চোখে দেখেছেন, আমি না, এই চোখে দেখিনি, এটা অন্তর্মুখী চোখে দর্শন করেছি,
ঠিক আছে? এখানেই মিসকনসেপশনটা এক্স্যাক্টলি এই জায়গাটা মিসকনসেপশন সবার মধ্যে হচ্ছে। আমি দেখেছি কতটা মিথ্যে নয়। না, কিন্তু আমি চোখে দেখেছি। কিন্তু স্থূল চোখে আমি দেখতে পাচ্ছি। ব্যাপার হচ্ছে যে কথাটা বলছে উনি এই যে সূক্ষ্ম দৃষ্টি আর অন্তর্মুখী দৃষ্টি এই জায়গাটা উনি এখনো অব্দি এই জায়গাটা যেদিন বুঝে যাবেন তখন উনি বলবেন যে অভিজিৎ বাবু আপনি যেটা বলেছেন একদম 100% রাইট। এটা হচ্ছে মূল জিনিসটা। কারণ সব মানুষেরই সেটা মানে সেই ক্ষমতা রয়েছে, তাকে সেই অভ্যাস সেই আমাদের সবার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আমি কোনো অতিরঞ্জিত কোনো মানুষ না। এমন নয় আমি বিশেষ মানে আপনি পেয়েছেন বলে আপনি বিশেষ, আমি বিশেষ নই এমন নয়। না, না, না একদম সাধারণ মানুষ। মানে ফ্যামিলি ম্যান মানে আপনিও যেমন ডাল ভাত তরকারি খাচ্ছেন আমিও সেম খাবার খাচ্ছি। আপনিও বাসে করে যাচ্ছেন আমিও বাসে করে যাচ্ছি। আমার কি অতিরঞ্জিত? কিচ্ছু নেই। কিন্তু এই তত্ত্বটা বোঝাটা হচ্ছে সবচেয়ে বড়। স্থূল তত্ত্ব, সূক্ষ্ম তত্ত্ব, করণ তত্ত্ব। যে এই বিজ্ঞানটা যিনি বুঝে যাবেন তার কাছে এটা নরমাল জিনিস। যখন আমি প্রথম এগুলো শিখছি ওরে বাবা মানে ভয় পেয়ে যেতাম যে কি করে আমি আমার শরীরের মধ্যে থেকে আত্মাকে বার করব। এটা সাংঘাতিক কঠিন জিনিস। ঠিক আছে? ওনাদের জ্ঞানগঞ্জ পরম্পরায় কঠিন বা ইম্পসিবল বলে কোনো জিনিস নেই। মানে করতে হবে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওনারা শিখিয়ে দেবেন তুমি এইভাবে আত্মাটাকে শরীর থেকে বার করে দাও। আবার শরীরের মধ্যে তুমি আত্মাটাকে নিয়ে আসো। এটা একটা বিজ্ঞান। ঠিক আছে? ট্রান্সপোর্ট করা। ঠিক আছে? তো প্রথমবার শুনে আমিও ভাবো যে আমি কি করে আমার ভেতর থেকে আমার ইচ্ছাতে আমার শরীর থেকে আত্মা বেরিয়ে যাচ্ছে, কি করে আবার আমার শরীরের মধ্যে আত্মা চলে আসবে। তো ওই টাইমে যারা প্রথম যখন কেন ওটা আমার অজ্ঞানতা থেকে এই ভয়টা এসেছিল। যখন ওই জ্ঞানটা চলে এলো ও এটা পসিবল, এটা করা সম্ভব, তখন যখন প্র্যাকটিস করা শুরু করলাম করতে হ্যাঁ পারছি। এটা কিন্তু যে আমি আপনাদের থেকে কোনো আলাদা যে এটা আমি পারি আপনারা পারেন না এটা সম্পূর্ণ ভুল কথা। হ্যাঁ, আপনি যদি বলেন না আমি বাড়িতে বসে থাকবো ব্যাস খাবো দাবো ঘুমাবো আমি আর যখন তখন আমি আত্মাকে অ্যাক্সেস করতে পারবো না। আগে আত্মা কি সেই ফরমেশনগুলো বুঝতে হবে। ঠিক আছে? এবং পূর্বজন্মের সংস্কার লাগে অনেকগুলো অ্যাসপেক্ট আছে এর মধ্যে। তো যারা এগুলো করতে পারে তারা পারে। আর যারা পারে না বা করার ইচ্ছে নেই কিছু সংখ্যক আছে তারা তখন মন্তব্য করে যে এগুলো গাঁজাগুড়ি বা এগুলো রূপকথার গল্প এরকম কিছু হয় না। এগুলো আছে থাকবেই। ভালো যেমন আছে ভালোর সাথে মন্দও থাকে। আচ্ছা আপনি এই প্রসঙ্গ ধরেই পরের ব্যাপারটায় আসছি। সেটা হচ্ছে আপনি বললেন যে পূর্বজন্মের কানেকশন আছে একটা। সেটা পূর্বজন্মের কানেকশন না হলে কি জ্ঞানগঞ্জ মানে এই জ্ঞানগঞ্জ হোক বা এই আত্মার যেটা বললেন ট্রান্সপোর্টেশন উত্তরণ যেটা হ্যাঁ, উত্তরণ আ এইটা বা সাধনা কোনো কিছু কি হয় না? মানে পূর্বজন্মের কানেকশন না থাকলে? করতে আমাদের কি হয় আমি তো একবার জন্মাইনি। আমি তো এর আগে 500 বার 1000 বার জন্মেছি। ঠিক আছে? ওই টাইমে আমি কি করেছি? আপগ্রেড করেছি। ঠিক আছে? এরপর এই শরীরে এবার ওনারা চাইলে এই শরীরটা মোক্ষ হয়ে যাবে। হয়তো মোক্ষ হয়ে গেলে কি আমার আত্মার কাজ শেষ? এই আত্মার যে জার্নিগুলো মানুষ জানে না বলে প্রশ্নগুলো তৈরি হয়। সেই প্রশ্নের উত্তরগুলোই আমি দিচ্ছি। তো অনেকে বলে মোক্ষ লাভ হয়ে গেল মানে সবাই বলে হে ঈশ্বর আমাকে মোক্ষ লাভ করিয়ে দাও। আমার আর জন্মাতে হবে না। ঠিক আছে? কিন্তু কোথায় জন্মাতে হবে না? এটা বলতে এই পৃথিবীতে আমার অনেক কষ্ট তুমি আমায় মোক্ষ লাভ করিয়ে দাও আমার আর জন্মগ্রহণ করতে হবে না। না তখন অন্য ফরম্যাটে ঠিক আছে তখন এটা আমরা পৃথিবীতে জন্মাই পঞ্চভৌতিক শরীর নিয়ে এবং আমরা এটাকেই একমাত্র বলে ভাবি আমাদের আত্মার জার্নি না এরপর আমার পরের জার্নি যেমন যেমন একটা আত্মা আপগ্রেড করতে থাকে জ্ঞান আসতে থাকে তেমন তার আপলিফমেন্ট হতে থাকে তখন এই শরীরটা তো টেম্পোরারি এটা টেম্পোরারি কিন্তু আত্মাটা তো একদম পার্মানেন্ট যতক্ষণ সেই মোটরটা স্টার্ট দেওয়া না হচ্ছে ওর মধ্যে ঘর্ষণ না হচ্ছে মানে ইঞ্জিনটা না হচ্ছে এনার্জিটা তৈরি হচ্ছে না তো আমরা আত্মারা হচ্ছে একটা এনার্জি ঠিক আছে যেটা মূল এনার্জির সাথে আমরা কানেক্টেড মূল এনার্জিকে যিনি পরমেশ্বর ঈশ্বর তার মানে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে
শ্রীমদ্ ভগবত গীতার যে কনসেপ্ট, মানে আত্মার সঙ্গে হ্যাঁ, মনাত্মার মিলন একদম 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 এটাই তো যোগ। এটাই যোগ। মানে এটাই প্রতিটা যোগ। গীতার তো প্রতিটা অধ্যায় একটা হ্যাঁ, প্রত্যেকটা যোগ। তো এটাই হচ্ছে মূল যোগ। আত্মার সাথে আমাদের মেইন উদ্দেশ্য কি? আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাওয়া। একদম হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল মূল উদ্দেশ্য। মূল এইখান উদ্দেশ্য। থেকেই পুরো সিস্টেমটা হ্যাঁ, চলছে। হ্যাঁ, পুরো সিস্টেমটা এইভাবে চলছে। এগুলো এগুলোর জন্য বুঝতে হয়, উপলব্ধি করতে হয়। উপলব্ধি। ঠিক আছে? হয়তো আমি এই শরীর এত এক্সপেরিয়েন্স করিনি। আমার পূর্ব শরীরগুলো হয়তো এই জ্ঞানগুলোকে নিয়েছে বলে আজকে এই শরীরের মধ্যে আমি এটাকে বুঝতে পারছি। ঠিক আছে? কেন? আমরা হচ্ছে প্রাচীন আত্মা। বহুবার জন্ম নিয়েছি। যারা আ নতুন আত্মা তাদের মধ্যে এই চেতনা থাকবে না। এই চেতনা থাকবে না। তারা ডিস্ট্রাকটিভ থাকবে। তারা এই ভৌতিক জগতের বাইরে যাবে না। মানে সেই কারণেই মানে পূর্বজন্মের একটা কানেকশন বলতে হ্যাঁ, হ্যাঁ। সে তো আছে। আরো অনেক কানেকশন আছে। পারেন। হ্যাঁ, হ্যাঁ। রিয়ালাইজ তাদের অভিজ্ঞতাটা কম। মানে কম। কয়েকটা এই জিনিস এই অভিজ্ঞতাগুলো আসবে না। ধুর এরকম কিছু হয় না। এরকম তারা ভগবদ গীতা পড়ে তার মানেও বুঝতে পারবে না। তখন তার ওই এক্সপেরিয়েন্সটা নেই। ঠিক আছে? তার কোনো দোষ না, অজ্ঞানতা। এটা এবং আমাদের যেটা মিশন বা উদ্দেশ্য হচ্ছে মানুষের চেতনা। যখন চেতনা শক্তিটা তোমার ডেভেলপ করবে, তখন সত্য কি, মিথ্যে কি, কোন জায়গায় কি আছে উপলব্ধি করতে পারবে। এইজন্য সবাইকেই বলি নিজের জন্য নিজে সময় দিন। এটা খুব জরুরি আজকের এই সিনারিওতে। আজকাল যে অবস্থার মধ্যে আমরা রয়েছি, ঠিক আছে? নিজের জন্য নিজে সময় বার করুন। ঠিক আছে? আমরা কিন্তু অনেক বেকার সময় Facebook, WhatsApp এগুলো দেখে সময় নষ্ট করি। ঠিক আছে? আমি বেশিক্ষণ বলছি না, ০.৫ ঘন্টা যে দিস ইজ মাই টাইম। আমি আর কিচ্ছু করব না, চুপ করে বসে থাকবো। এই চুপ করে বসে থাকাটাই মানুষ ভুলে গেছে। ভুলে গেছে যে আমি কিছু ডুইং নাথিং ইজ দ্য বেস্ট মেডিটেশন টেকনিক। চুপ করে খালি বসে থাকো। কিচ্ছু করতে হবে না। চুপ করে বসে থাকো। এই বসাটা যেদিন শিখে যাবে, তখন বাকিটা ওনারাই শিখিয়ে দেবেন। কি করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। আরেকটা বড় ব্যাপার হচ্ছে শরণাগতি। হ্যাঁ, সমর্পণ। সমর্পণ। যে আমি তোমার কাছে নিজের আত্মাকে আমি সঁপে দিলাম। এবার তুমি তোমার মতো আমাকে করিয়ে নাও। উনি ঠিক তোমার মতো করিয়ে নেবেন। উনি তো করুণাময়। এই তত্ত্ব হচ্ছে করুণাময়। তোমাকে খালি করতে হবে কি আমি সঁপে দিলাম। মানে যেটা আমি আগেও বলেছি যে আজ থেকে তুমি আমার, আমি তোমার। একাত্ম। ঠিক আছে? একাত্ম যতক্ষণ না হওয়া যায়, ততক্ষণ কিন্তু এই ব্লেসিংস গুলো পাওয়া যায় না। পাওয়া যায় না। আমরা করি কি সাধারণত? ঠাকুরঘর আলাদা, ঠাকুর আলাদা থাকবে। ঠাকুর দুটো নকুলদানা খাবে ছোট থালাতে। আমরা কি শরীর রাখি। আমরা কোনোদিন এটা ভাবি না, ঠাকুর ঈশ্বর কোথায়? ঈশ্বর আমার মধ্যেই ঈশ্বর রয়েছে। তোমার মধ্যে ঈশ্বর রয়েছে। ঠিক আছে? আমরা এই জায়গাটা ভুলে যাই। আমরা একটা প্রকৃতি বা মানে একটা আইডেলের মধ্যেই ঈশ্বরকে খুঁজি। এটা এটা আমি যারা জানে না তারা করে। এটা আমি কাউকে বাধাও দিই না, কাউকে বলতেও যাই না। যে যাতে খুশি, তুমি খুশি থাকো। এবার কেউ যদি এসে বলে, "দাদা আমি সত্যটা জানতে চাই। যে এই প্রতিমাটার পেছনটায় কি?" ঠিক আছে? কি আছে? এটা তো একটা মাটির খাঁচা বা একটা কোনো মেটালের খাঁচা। তাকে আমি ওয়ারশিপ করছি। তার আমি পুজো করছি, তার স্তুতি করছি, সব করছি। এর পেছনের রহস্যটা কোথায় যাচ্ছে এগুলো? এই এনার্জিটা যাচ্ছে কোথায়? রুট ফর্মটা কোথায়? যখন এই জ্ঞানগুলো চলে আসবে, যখন এইগুলো তুমি মানে সবাই বুঝতে শিখে যাবে যে এরপর আমার এই জায়গায় কানেকশনটা হচ্ছে। তখন সত্যটা সে জানতে পারবে। এটা হচ্ছে মূল জিনিস। তার আগে না। এটাই। ওইজন্য সবাইকে বলি বসো। সবাই বসো ০.৫ ঘন্টা নিজের জন্য। দিস ইজ মাই টাইম। কেউ নেই আমার। ঠিক আছে? এই যে আমরা বলি আমার আমার ছেলে, আমার বউ, আমার ভাই, আমার বাবা, আমার মা, ঠিক আছে? এবার যদি যখন সত্য ফর্মে যাবে, বাস্তবিক আমি বা আমার বলে কিছু হয় না। সব ওনার। এটা কাদের লাগে? আমার লাগে। এই বইটা আমার, এইটা আমার, ওটা এটা আমি করেছি। ঠিক আছে? এই আমিটা কে? কে করেছে? তাকে জানতে পারছো না।
আর যখন তাকে জেনে যাবে তখন বললে এগুলো তো সব বেকার। এগুলো হচ্ছে রিয়েলাইজেশন থেকে আসে। আচ্ছা। আরেকটা বিষয় আগের দিন বলছিলেন যেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত আপনি সূক্ষ্ম শরীরে গিয়ে সাংগ্রিলাতে বা জ্ঞানগঞ্জে আপনার নিজের শরীর পূর্বজন্মের শরীর রাখা আছে এরকম একটা বিষয় দেখেছিলেন। এরকম একটা মানে শুনেছি আমি যেটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে আপনার শরীর জ্ঞানগঞ্জের কোনো মানে সিদ্ধাশ্রমের কোথাও একটা জায়গায় রাখা আছে। এই বিষয়টা একটু বলবেন আমাদের? মানে আমরা খুব জানতে আগ্রহী। এটা এটা আমি ছোটবেলা থেকে বেশ কয়েকজন বলেছেন। আহ, কিন্তু তখন অজ্ঞানতার কারণে আমি ব্যাপারটা বুঝিনি বা বয়স অল্প ছিল, সেইভাবে উপলব্ধি করি। কিন্তু আমার এক মানে মামা ডাকতাম, উনি উনি ওই জ্যোতিষ গণনা ইত্যাদি এগুলো করতেন। সেই মামা যখন আমার ওই জন্মকুণ্ডলী বানায় তখন আমার মাকে বলেছিল যে তোমার ছেলের কিন্তু দুটো শরীর। তো মা অবাক এবং যখন এই কথাটা বলছে আমি সামনে উপস্থিত, তখন আমি ক্লাস সেভেনে পড়ি। ঠিক আছে? এই জন্য পুরো মনে আছে। এবং অদ্ভুতভাবে উনি যা যা একটা সাদা কাগজে, ওনার কোনো লেটার প্যাড ফ্যাড এসব থাকতো না, একটা সাদা কাগজে উনি খসখস করে করতেন এবং একটা অদ্ভুতভাবে করতেন। সেটা বলি, আহ, আমরা যেমন ভাবি অ্যাস্ট্রোলজার যেমন হয়, ঠিক আছে, ওরকম না। উনি একটা ব্যবসা করতেন, উনি অ্যাকচুয়ালি ছিলেন সাধক, সাধনা করতেন। এবং ওনার এমন একটা কিছু সাধনা ছিল, তখন যেহেতু অল্প বয়স বা ছোট সেভেনে পড়ি, তখন তখন তো আমার ওই জ্ঞান আসেনি। উনি মানে জন্মচক্রের যে ক্যালকুলেশনস হয় সে ক্যালকুলেশন করছেন, করতে করতে একটা কার সাথে কথা বলেন, সেটা আমাদের সাথে না। হ্যাঁ ঠিক তো, এটা হবে তো, হ্যাঁ হ্যাঁ এটাই হবে। তো আবার দিদির যারা ফ্যামিলিতে ছিল সবাই একটু হাসাহাসি করতো যে একটু কার সাথে কথা বলে, কেউ নেই তো ঘরের মধ্যে, আমরাই রয়েছি। তো এখন আমি বুঝতে পারি উনি কার সাথে, কোন লেয়ারের সাথে উনি কথা বলেন। ঠিক আছে? তখন এই দৃশ্যটা দেখে উনিই বলেন যে তোমার এই তোমার আমার মাকে বলে যে তোমার কিন্তু ছেলের কিন্তু আরেকটা শরীর আছে। এবার পরবর্তীকালে এটা আমি যেটা বুঝেছি যে একই রকম দেখতে আরো কয়েকজন মানুষ হয়, সেরকম কিছু হয়তো রয়েছে, যে একই রকম দেখতে এরকম আরো মানুষ আছে সারা পৃথিবীর মধ্যে, সেরকম কোনো কথা বলতেন। কিন্তু পরবর্তীকালে আরো কিছু ঘটনা ঘটে, তারপর এগুলো জানতে পাই। এবং আমার পুরো মনে আছে উনি আমাকে লিখে দিয়েছিলেন একটা সাদা কাগজে, মানে ওটা খুব দুর্ভাগ্যবশত মানে কোনো কারণে মিসপ্লেস হয়ে গেছে বা ওই ধরনের জিনিস প্রমাণ থাকে না। মানে উনি এমন কথা বলেছিলেন, আমি তো এক টাইমে সার্ভিস লাইফে ছিলাম, কর্মজগতে ছিলাম। তো উনি স্পেসিফিক বলে দিয়েছিলেন যে আমি কোন কোম্পানিতে চাকরি করব। ঠিক আছে? এবং আমি কোন বয়সে চাকরি ছেড়ে দেবো, তারপর আমার কি গুরু আসবে। এবং মা তখন জিজ্ঞেস করে, যেহেতু ছোটবেলা থেকে অনেক কিছু আধ্যাত্মিক ঘটনা ঘটতো বলে মার একটা ভয় ছিল যে ছেলে আবার সাধু সন্ন্যাসী হয়ে যাবে না তো। স্বাভাবিক, স্বাভাবিক, এটা মায়ের একটা ইয়ে ছিল। তো যখন এগুলো জিজ্ঞেস করে বলে না, এরকম কিছু হবে না। হ্যাঁ, একটা টাইম আসবে যখন এই সাধন মার্গেই চলে যাবে, সেটা মাকে বলেছিল। এবং সেই মতো যখন আমি বড় হয়েছি, গ্র্যাজুয়েশনস করেছি, কর্মজগতে প্রবেশ করব, তার আগে এই ধ্যান সাধনা এগুলো নিয়ে বেশি থাকতাম আমি। তখন এক নিশ্চলানন্দ মহারাজ বলে এক উচ্চকোটির এক সাধক, ওনার সাথে আমার কিছু, উনি খুব ভালোবাসতেন আমার, যে ওনার কাছ থেকে অনেক কিছু আমি শিখেছি, অনেক জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞানগুলো পেয়েছি যেগুলো এখন আমার খুব কাজে লাগছে। সেই নিশ্চলানন্দ মহারাজ একদিন ধ্যানে বসে পর উনি ধ্যান খুলে বলছে তোর তো আরেকটা শরীর আছে। তখন মানে জীবনে যখন 2 থেকে 3 বার ব্যাপারটা শুনলাম, তখন এবার জানার আগ্রহটা হচ্ছে যে এটার মানেটা কি। তখন উনি বললেন কোনো একটা গুপ্ত সুরক্ষিত স্থানে তোর আরেকটা শরীর আছে। তখন মানে যখন উনি বলছেন তখন তো আমি মানে বড় হয়ে গেছি। হ্যাঁ, তখন আমি এই ব্যাপারটা কিরকম হয়। তখন বলে
উনি আমায় জিজ্ঞেস করছে, তুই ধ্যান করিস তো? আমি বললাম, হ্যাঁ, যেমন হয় হ্যাঁ চোখ বুজে বসে থাকি, যা দৃশ্য আসে দেখতে থাকি। উনি তখন বললেন, তুই যখন চুপ করে বসে থাকিস, তুই কি মানে যেখানে আমরা ফোকাস করি সেটাকে কুটস্থ বলে, মানে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা। তো ওখানে কোনো অভয় দেখতে পাস? আমি বললাম, হ্যাঁ। আমি বলি, হ্যাঁ, আমি দেখতে পাই। যে আমি ওই যখন ফোকাস করি একটা গুহার মতো দেখতে পাই, তার মধ্যে অনেকটা আমার মতোই দেখতে একজন কেউ বসে ধ্যানে বসে রয়েছে। এবং আমার থেকে চেহারাটা বড়। এরকম মানে বেশ সুঠাম চেহারা। এরকম মানে আমার যা সাইজ তার থেকে বেশ মানে বিল্ড আপ চেহারা। তো ওরকম বসে রয়েছে। তো এরকম বলে, আমি বললাম, দেখি। তো বলছে ওইটা। এটা জানতে পারি। যাই হোক, এই ঘটনা ঘটে যাওয়ার পর ওই হরিবাবু, যিনি ক্লাস 7 এ যিনি আমার কাছে এসেছিলেন, হরিবাবু ওনার নাম ছিলেন। তো ওই হরিবাবু আমায় যেটা বলেছিলেন যে, তো আমার জীবনের লাইফে কয়েকটা ট্রানজিট বয়স আছে। যেমন বলেছে, যখন এর ৩৯ থেকে ৪০ বছর বয়স হবে, এ কিন্তু কর্মজগৎ থেকে ছেড়ে কিন্তু আধ্যাত্মিক জীবনে চলে আসবে। ঠিক আছে? জীবনে গুরুসঙ্গ হবে, ঠিক আছে? সবকিছু হবে, গুরুরা আসবে, অনেক কিছু এর আধ্যাত্মিক অনেক কিছু হবে এবং ওর কিন্তু প্রচুর বলে যে মানে সন্তান হবে। তো আমাকে তখন উনি বলেন যে, সেই মহাত্মা বলে যে, আমি ওর গুরু নেই। এর গুরু স্বয়ং এসে দাঁড়াবে ওর সামনে। ওর যখন এই বয়সটা হবে। যাই হোক, গত বছর আমার আ সেই বয়সটা হয়েছে গত বছর। এইবার আমি এইবার আমি ভাবছি, কোথায়? এর তো কোথাও কোনো দিকে এইবার লাহিড়ী বাবার ওই মানে শিবেন্দু লাহিড়ী মহাশয়, উনি আমার গুরুদেব, ইত্যাদি, ইত্যাদি এনারা রয়েছেন। তো আমি ভাবছি, না, উনি হয়তো ক্যালকুলেশন ভুল করেছেন। ওইজন্য যে আমার গুরুদেব তো শিবেন্দু লাহিড়ী মহাশয়, যিনি যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর পৌত্র। উনি আমার গুরুদেব, আমি গিয়ে ওনার দীক্ষা নিয়েছি, ইত্যাদি। তো আমি এটা এটা সেই মতো আমি মানসিকভাবে তৈরি। কিন্তু ওই মাথায় একটা জিনিস যে কি একটা হবে। কারণ ওনার যা উনি বলেছেন প্রত্যেকটা মিলেছে। তাহলে এটা কেন এই কথাটা উনি বললেন? তারপর আমি রয়েছি করতে তো ওই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রমের ওখান থেকে নির্দেশ আসে যে, তোমাকে আর্জেন্টলি কাশী যেতে হবে। আমি বুঝতে পারি, হ্যাঁ, কোনো কারণ আছে নিশ্চয়ই, আর্জেন্টলি বলছে এরকম। বলে মানে ১-২ দিনের মধ্যে যেতে হবে। গত বছর মানে ১৩ই আগস্ট, মানে গত বছর ১৩ই আগস্ট, এটা তো ২৪ সালে। ১৩ই আগস্ট তুমি কাশীতে পৌঁছাবে। অ না, সরি, ১২ই আগস্ট তুমি মানে আমি বেরিয়ে গেলাম। ১৩ই আগস্ট তুমি কেদারঘাট আছে কাশীতে। কেদারঘাটে কেদারেশ্বর যে মন্দির, তার গেটের সামনে তুমি বিকেল ৪টের সময় দাঁড়াবে। কেন? জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম থেকে, হ্যাঁ, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ কাশীতে এসেছেন। উনি তোমাকে দর্শন দেবেন এবং তোমাকে কিছু জিনিস মানে কিছু জ্ঞান বা কিছু দেবেন। এবং উনি হচ্ছেন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ। আমি তো শুনে আপ্লুত যে জীবনে ১ম বার এরকম ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, আমরা তো বইতে পড়েছি, শুনেছি। কিন্তু এরকম সাক্ষাৎ পাবো আমি তো ভাবতে পারিনি। তো যাই হোক, একটা মাথায় একটা কল্পনার একটা চলে এলো, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষের দর্শন লাভ করব, মানে বিরাট ব্যাপার। তারপর আরেকজনের সাথে আমার যোগাযোগ হলো ফোনে। উনিও আমায় ফোন করলে, শুনলাম তোমাকে উনার ডাক পেয়েছে। বলে ওনার দর্শন কেউ পায় না। বলে উনি যখন তোমাকে ডেকে পাঠিয়েছে মানে তোমার বিরাট সৌভাগ্য যে উনি ডেকে পাঠিয়েছেন। উনি মানে খুব গুপ্ত আকারে থাকেন। মানে ও তো বলছে, হ্যাঁ, একদম, মানে উনি সাক্ষাৎ হচ্ছে ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ একদম। বলে ওনার দর্শন খুব দুর্লভ। খুব ভালো কথা। তো আমি সেই মতো, ঠিক আছে। আমি যাই হোক তাড়াহুড়ো করে টিকিট কাটলাম। মানে কোনো ট্রেনে, ফ্লাইটে টিকিট পাওয়ার কোথাও কোনো টিকিট নেই। যাই হোক তৎকালে টিকিট কেটে সঙ্গে একটা মানুষ তো বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে তারপর সেই সময় মতো ৪টের সময় ওখানে ওই কেদারঘাটে
ঘাটের যে কেদারেশ্বর মন্দির ওর সামনে আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থাকার পর আমার সামনে অনেক, আর ওই টাইমে অগাস্ট মাস, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো রাস্তায় মানে লোকজন ছিল, দেখি সব লোকজন ওই শেডের নিচে চলে গেছে, রাস্তা ফাঁকা। তো আমি অপেক্ষা, আমি জানি আমাকে বলে কেউ এসে কালেক্ট করে নিয়ে যাবে। তো আমি জানি এনারা খুব পাঞ্চুয়াল হয়, সুতরাং আমি আগে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো রাস্তার এই দিক ডান দিক দেখছি, বাঁ দিক দেখছি, মানে কাউকে দেখতে পাচ্ছি না। করতে করতে দেখি 4:20 বাজে। তখন আমি মনে মনে ভাবছি যে ওরা ভুলে গেলেন নাকি যে আমাকে আবার আসার কথা, ইত্যাদি ইত্যাদি। আমি না এইরকম কি করে হয়। এবার তখন আমি চিন্তা করছি, তখন নির্দেশ আসছে সিদ্ধাশ্রম থেকে, হ্যাঁ, এখানে এসছে। এবার তারপর অন্যরাও যোগাযোগ করেছে। এবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি এবার করবোটা কি। তখন 4:20 বাজে। মানে একটা জিনিস বলছি, আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, ডান দিক পুরো দেখতে পাচ্ছি, বাঁ দিক পুরো দেখতে পাচ্ছি, কেউ নেই, ঠিক আছে। আর কয়েকজন মানুষ শেডের নিচে একটু দূরে দাঁড়িয়ে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই বাঁ দিক তাকিয়ে হঠাৎ যে ডান দিক তাকিয়েছি, দেখি আমার সামনে একটা 30-32 বছরের একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, অভিজিৎ? হ্যাঁ 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 হ্যাঁ। তখন আমি বললাম, হ্যাঁ আমি অভিজিৎ। বলে আও, মানে হিন্দিতে বলছে আও। তারপর কথাবার্তা বলে বুঝতে পারলাম মানে উনি সাধক, মানে অ্যাকসেন্টটা হচ্ছে মানে সাউথ ইন্ডিয়ান হলে যেমন হয় না, হিন্দি কথা বলছে কিন্তু সাউথ ইন্ডিয়ান টার্ন অ্যাকসেন্টটা রয়েছে। তো ওনার সাথে বলে আও আও মেরা সাথে আও। তো এবার ওনার সাথে হাঁটছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, উনি আমাকে নিয়ে যাচ্ছেন গলি, এই গলি সেই গলি দিয়ে যাচ্ছে। এবার আমাকে উনি বলছেন, তুমি কোথায় এসছো? আমি বলছি, ওই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ এসছেন, ওনার দর্শন করতে যাচ্ছি। উনি বলছে, সে কি কথা, উনি তো এখানে থাকেন না। এবার আমি ভাবছি উনি থাকেন না, তাহলে আমাকে ডাকলো কেন এখানে? আমি কিছু, অ্যাকচুয়ালি ওটা আমার পরীক্ষা চলছিল, ঠিক আছে। এবার বিভিন্ন প্রশ্ন করছে যে তুমি কলকাতা থেকে এত দূরে এসেছো। তো তখন বলছে এরকম কোনো ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ না, হ্যাঁ, তুমি ভুল লোকের কাছে এসছো। আমি ভাবছি এত ভুল কি করে হয়, ওনাদের তরফ থেকে তো এরকম ভুল হবে না। আমি মনে মনে ভাবছি। যাই হোক, এবার আমার কল্পনায় একজন ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ এসছেন। একটা তার যেমন আমাদের একটা কল্পনা শক্তি হয় না, যে এরকম একজন মানুষ হবে, বয়স্ক মানুষ, হ্যাঁ, বড় দাড়ি থাকবে, হ্যাঁ, একটা জটা থাকবে, এরকম একটা কল্পনা অটোমেটিক্যালি চলে আসে। একটা মঠের মধ্যে থাকবেন, এরকম কিছু একটা। যাই হোক, এবার বলে আমাকে বলছে এসো আমার সাথে। ওনার সাথে এবার বিভিন্ন কথা বলছে এবং ওনার সম্বন্ধে নেগেটিভ কথা বলছে, যে তুমি বেকার এইসব চক্করের মধ্যে পড়ো না, এখনো সময় আছে, চলে যাও, এখনো সময় আছে, চলে যাও। বেকার তুমি এইসব লোকের সাথে দেখা কেন করবে, কেশবজি কি নাম বলছে, এর সাথে তুমি কেন দেখা করবে? হ্যাঁ, না আমি দেখা করব, আমি দেখা করব। ওনারা যখন বলেছেন আমি দেখা করব। যাই হোক, হতে হতে যখন দেখলো আমি নাচর বান্দা, আমি ছাড়বো না, করতে করতে আমাকে এবার একটা নর্মাল ফ্ল্যাটে ঢুকিয়েছে। একটা ফ্ল্যাট বাড়ি যেমন হয়, যে মানে এই মাঝখান দিয়ে সিঁড়ি, দুই দিকে দুটো ফ্ল্যাট, এরকম ফ্ল্যাটের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। একটা ফ্ল্যাটের ওপর উঠছি, ওরে 3 তলায় একটা ঘরে নিয়ে গিয়ে খটখট করলো, একটা ছেলে এসে খুলে দিল। তো আমি বললাম ফ্ল্যাটের মধ্যে এরকম নিয়ে যাচ্ছে, আর মানে গলি তৎসগুলির মাঝখানে এরকম একটা ফ্ল্যাট। তো ভেতরে নিয়ে গেলেন, ভেতরে মাদুর পাতা, কিছু বইপত্র রয়েছে, এবং ভেতরেও দেখলাম এরকম 7-8 জন মানে ধুতি উত্তরীয় পরা অল্প বয়সী সব ছেলেরা রয়েছে। তো যাই হোক, আমাকে গিয়ে বলে মাদুর পাতা রয়েছে, আমাকে বললো ব্যাঠো। আমি বসেছি, এবার বসে রয়েছি। আমায় জিজ্ঞেস করলো তুমি জল খাবে? আর হ্যাঁ, এবার অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, জল তেষ্টা পেয়ে গেছে বলে, তখনও একজনকে বলে একটু ওকে জল দাও। তো একজন গেল ভেতর থেকে জল নিয়ে এসে আমায় দিতে গেছে। উনি একটা ইশারা করছেন যে না না না, ও
এই জল না, আচ্ছা। ওকে ওই জল দাও, ওই জলটা দাও। এবার জিনিসটা এবার আমার মনে খুব স্বাভাবিক, আমার একটা কোয়েশ্চেন মার্ক তৈরি হচ্ছে। একে উনি এই ধরনের কথা বলছেন, তারপর এই জলটা আমায় খেতে দিল না, কি এমন অন্য জল নিয়ে আসছে যে জলটা আমায় খেতে হবে। যাই হোক, একটা মানে পেতলের একটা গ্লাসের মধ্যে ভেতর থেকে জল নিয়ে এলো প্রায় 1-2 মিনিট পর। এবার নিয়ে আসার পর আমার মানে এবার আমার ঠিক উল্টো দিকে বসে রয়েছেন, আর আমার দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছে। এবার এবার আমার মনে অনেক রকম কনফিউশন তৈরি হচ্ছে যে ব্যাপারটা কি হচ্ছে। যাই হোক, জল দিয়েছে, আমি 1 সেকেন্ড খালি চিন্তা করিনি। জয়গুরু, মনে মনে হয় জয়গুরু, সিদ্ধাশ্রমে গুরু পরম্পরাকে জয়গুরু বলে পুরো জল ডক করে খেয়ে নিলাম। আর উনি দেখছেন আর আমাকে অবজার্ভ করছেন আর হাসছেন মিচকি মিচকি। হয়ে গেল। তারপর বলছে ওনার সামনে একটা শিবলিঙ্গ রয়েছে, ঠিক আছে, মানে রেগুলার পুজো হয়, অভিষেক হয়। তো তখন ওই ছেলেটাকে বললো একটু প্রসাদ দাও ওকে। তো আমার জন্য একটু হালুয়া নিয়ে এলেন। তো আমি অল্প একটু হালুয়া খেলাম, খুব অসাধারণ খেতে হালুয়া। খেলাম, এবার বসে রয়েছি। এবার এই কথা সেই কথা, যে তুমি আড্ডা থেকে কি করো না করো আমার সম্বন্ধে জানছে। এবার আমার মনে একটা প্রশ্ন খালি কোয়েশ্চেন করছে, আমি যে অভিজিৎ, ইনি জানলেন কি করে? হ্যাঁ, যেটা সিদ্ধাশ্রমের উনি জানেন, মানে যিনি পরমহংস গুরুদেব আছেন উনি জানেন আমি যে অভিজিৎ এবং এই টাইমে এখানে এসে দাঁড়াবো। হ্যাঁ, তাহলে এই ছেলেটা কেন আমাকে চিনলো যে আমি অভিজিৎ? এটা আমার মনে এই কোয়েশ্চেনটা প্লে করছে যে এটা কি করে জানলো যে আমি দাঁড়িয়ে আছি, আমি অভিজিৎ। যাই হোক, এইসব কথা বলতে বলতে পাশে আরেকটা অল্প বয়সী ছেলে বসে রয়েছে। এবার অনেকক্ষণ হয়ে যাওয়ার পর আমি তখন ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, যে কেশবজি কি এখানে থাকেন না, উনি কি এখানে আসেন? ছেলেটা আমার দিকে তাকিয়ে বলছে, আরে ইনিই তো কেশবজি। এবার আমার না পুরো মুখ হা হয়ে গেছে, আমি হা হয়ে গেছি। হ্যাঁ, মানে ওই ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ইনি, মানে যিনি আমার থেকে বয়সে আয়ুতে আমার থেকে ছোট, ঠিক আছে। এবার এনাদের তো অরিজিনাল এজ কি কেউ জানে না, কিন্তু ওনার চেহারা বা হচ্ছে মানে 32-33 বছরের ছেলে একজন, ঠিক আছে। কালো দাড়ি, এমনি ঝাঁকড়া ঝাঁকড়া চুল, এবং মানে সুস্পষ্ট মানে সুঠাম চেহারা, ওই ধুতি পরা, খালি গায়ে। আর যখন গেছিল বাইরে ওই উত্তরীয়টা ছিল, তারপর এসে খালি গায়ে হয়ে গেলেন, পৈতে রয়েছে গলায়। এবার আমি ভাবছি ইনি ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, কিন্তু এত সিম্পল, ঠিক আছে। আমি ভেবেছিলাম কেমন হবে, দূরত্ব হবে কিনা ইত্যাদি ভেবেছিলাম, কল্পনা ইয়ে, আমি যেমন যেমন সাধারণ মানুষ ভাবে। এবার উনি প্রায় আমার সাথে 1 ঘন্টার উপর উনি কথা বললেন। এবার আমার অনেক প্রশ্ন ছিল, সেগুলো আমি ওনায় করলাম, ও সঠিক উত্তর দিলেন, অনেক কিছু আমায় বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন। হয়ে যাওয়ার পর উনি তখন বসে রয়েছেন, বাকি একজন ওনার শিষ্য ছিল, বাকিদের বললো তোমরা বাইরে যাও। এবার আমি ওনার পাশে সামনে মানে ফ্রন্টে বসে রয়েছি। উনি বলছেন, তোমাকে এখানে ডাকার একটা বিশেষ কারণ আছে। তাহলে হ্যাঁ মহাত্মা, বলুন কি? তখন বলে, তুমি তোমার জন্ম রহস্য জানো? কি মহারাজ? যে তোমার 2টো শরীর। যেই বলেছে আমি হ্যাঁ মহারাজ, এটা আমি শুনেছি, ঠিক আছে। বলছে হ্যাঁ, ওই কারণে তোমাকে ডাকা হয়েছে, বলে এখন ওই শরীরটার জেগে ওঠার সময় হয়েছে। আমি হ্যাঁ মহারাজ, আমায় কি করতে হবে? বলছে, তখন আমি জিজ্ঞেস করছি তাহলে ওই শরীরটা কে? তখন বলছে ওইটা তুমি, ওটা তুমি নিজে, ঠিক আছে। যে মানে তুমি তো সাধারণ মানুষের জীবন যাপন করছো, চাকরি করছো, পরিবার করছো, হ্যাঁ, মানে তোমার সোলেরই এটা একটা পার্ট, মেন, ওটা হচ্ছে মেন সোল। বলছে যে কিন্তু ননস্টপ সাধনা করে যাচ্ছে, মানে তখন আমার 55 ইয়ার্স এজ, আমার জন্ম হয়েছে মানে 0। হ্যাঁ, তো উনি এবার অঙ্কের হিসাবে চলে যাও,
মানে উনি সাধনা করেই যাচ্ছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এই টাইমে জেগে ওঠার সময় হয়েছে। তখন আমি কয়েকটা জিনিস রিকল করলাম তার আগে, 6 মাস কি 8 মাস আগে, 2024 সালে। এবার নর্মাল আমি বসে রয়েছি, আমি আমার কাজ করছি, কিছু করছে, হঠাৎ আমি কেঁদে উঠলাম। আমি মনে মনে ভাবতাম যে এটা কি হচ্ছে, বা অদ্ভুত অদ্ভুত কিছু ঘটনা ঘটতো আমার সাথে, যে তারপর আমার সাথে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতো। মানে আমি গত বছর অগস্ট মাসের কথা আমার নির্দেশ এলো, আমি গেলাম। আর ধরো এই মার্চ মাস, এপ্রিল মাস, এই টাইমে মানে 2024 সালে অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছে, নিজের মধ্যেই নিজে ঘটছে। যে আমি বসে রয়েছি, হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠলাম। এবার আমরা প্রফেশনাল মানুষ, কর্মজগতে, পরিবারে রয়েছি, এই জিনিস যে কেউ দেখলে একটু অবাক হয়ে যাবে যে এটা কি, এবং নিজের ভেতর একটা কিছু পরিবর্তন ঘটছে এটা বুঝতে পারতাম। এবার কখনো যখন চুপ করে হয়তো বসে কিছু চিন্তা করছি জানলার দিকে, দেখতে পাচ্ছি আমার কুণ্ডলিনী শক্তিকে আমি দেখতে পাচ্ছি আকাশে। এবং আকাশের দিকে তাকিয়ে দেখছি মানে বিভিন্ন যন্ত্রমের মতো কিছু ফরমেশন হচ্ছে, কিছু সংস্কৃত মন্ত্র ভেসে উঠছে, হ্যাঁ, কিছু দৃশ্য দেখতে পাচ্ছি, মানে এই চর্মচক্ষে, ধ্যানে না, আমি ধ্যানে বলছি না, চর্মচক্ষে আমি দেখতে পাচ্ছি। আমি মেনলি ঢাকুরিয়ায় থাকি, তো আমার বাড়ির সামনে আছে মধুসূদন মঞ্চ। একদিন বসে গান শুনছি ওখানে, একটা অনুষ্ঠানে গান চলছে, নর্মাল গেছি, বিকেলবেলা গান শুনছি ওখানে বসে বসে। হঠাৎ দেখছি ওই রচনা হচ্ছে, একটা বিরাট একটা চক্র রচনা হচ্ছে আমার মাথার উপর। এবার আমি মনে মনে ভাবছি এগুলো কি হচ্ছে। এবার সেই জিনিসগুলো আমি কাউকে প্রশ্ন করতে পারছি না, জানাতে পারছি যে এগুলো ঘটছে কি। আবার ধরো আমি অফিস, আমার কাজের জায়গা থেকে এবার আমি বেরিয়ে একটু মানে বাজারের দিকে যাচ্ছি বা কিছু করছি, তো আমি দেখতে পাচ্ছি যে আমার কুণ্ডলিনী শক্তি কিন্তু সামনের দিকে আমার থেকে 1 হাত দূরে এগিয়ে কাজ করতে, যেটা আমি চর্মচক্ষুতে দেখতে পাচ্ছি, ধ্যানে না। যে এই এনার্জি ফ্লো উঠছে নামছে, এনার্জি ফ্লোর বিভিন্ন ছটা ঘুরছে, আমি এগুলো সব দেখতে পাচ্ছি। এবার আমি কিন্তু আমি প্রশ্ন কাকে করব? ওই ধ্যান মারফত বাবাজি মহারাজ, লাহিড়ী বাবা কি করতে পারবো, বা ফিজিক্যালি কয়েকজন আছে যারা আমাদের এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। এইগুলো তার আগে ঘটছিল, কিন্তু তখন আমি ব্যাপারটা বুঝতে পারি অ্যাকচুয়ালি এই রিপার্কেশন যা কিছু হচ্ছে ওই শরীরের মধ্যে। ওই শরীরে যেমন ওই যমজ হলে কিছুটা এই টাইপের হয় না, হয় অনেক সময় যেগুলো হয়। তো মানে ওয়ান কাইন্ডের সেরকম, মানে দুটোই শরীর বলতে গেলে। তো ওই শরীরের মধ্যে যে ক্রিয়াগুলো হচ্ছে সেটা আমি এই শরীরের মধ্যে এগুলো কিছু উপলব্ধি করছি, কিন্তু তার আগে অবধি আমি পাইনি, কিন্তু জেগে ওঠার সময় হয়ে আসছে ওটা। তারপর যে ঘটনাটা ঘটে, উনি বলেন যে তোমার আরেকটা শরীর আছে, এই শরীরটা এখন জাগরণ ঘটাতে হবে, তুমি কি জানো এটা? আমি বললাম, হ্যাঁ মহারাজ আমি শুনেছি, কিন্তু আমি বিস্তারিত জানি না। তখন বলে ঠিক আছে, তুমি যখন মানে উনার বলতে তুমি যখন অ্যাওয়্যার ব্যাপারটা, হ্যাঁ, একদিকে ভালো হয়েছে, তুমি এক কাজ করো, কাল সকালে 8টা সাড়ে 8টার মধ্যে চান ফান করে শুদ্ধ বসনে তুমি আমার কাছে চলে আসবে। একটা আমি প্রসেস করব, প্রসেস করার পর তারপর তোমাকে ছেড়ে দেবো। তো আমি বললাম, কি হবে? বলে তুমি এসো দেখতে। তো আমি একদম 8টার মধ্যে চান ফান করে শুদ্ধ বসনে ওখানে যাই। যাওয়ার পর উনি সেইভাবে সবকিছু রেডি করে রেখেছিলেন, আমাকে ওই বিল্ডিং এর ছাদে নিয়ে গেলেন। ছাদে নিয়ে গেলে এবার সূর্যের সামনে কিছু দাঁড় করালেন, দাঁড় করিয়ে একটা মানে কন্টেনার বার করলেন, মানে পেতলের কন্টেনার। মানে কন্টেনারটা দেখতে তোমার যারা দুধওয়ালারা দুধ নিয়ে আসে না, মানে এরকম করে যে কন্টেনার, ওটা ছোট মাপের পেতলের, ওই রকমই দেখতে জিনিসটা, ছোট মাপের। তো উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু মন্ত্রপাঠ করছেন, করতে 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 মানে আমাকে বললেন তুমি স্থির হয়ে দাঁড়াও, মনকে স্থির করে তুমি দাঁড়াও। তো আমি রয়েছি। পরে জানতে পারলাম এটাকে বলা হয় কায়াদান। কায়াদান। কায়াদান, হ্যাঁ।
পরে আমি জিজ্ঞেস করলাম যে মহারাজ এটা কি হলো, মানে কায়া কায়া থেকে কায়া মানে শরীর, এর একটা দান প্রসেস আছে, মানে আমার কায়ার যে ছায়াটা পড়ছে, ঠিক আছে, ওটা দান করা হচ্ছে। হুম। এবং আমি দাঁড়িয়ে রয়েছি এরকম, যেটা আর চোখে আমি যেটা সাইডের ভিশনটা যেটা বোঝা গেল, তা উনি আমার আড়াআড়ি বসে আছে, ঠিক আছে, এবং ওনার সব শিষ্যরা সব রয়েছে এবং ইনস্ট্রাকশন দিয়ে এটার পর ওটা ওরা সব এগিয়ে দিচ্ছে সব জিনিসগুলো। তো সূর্যের যে আলোটা মানে ছায়া, আমার শরীরে পড়ে যে ছায়াটা পড়ছে, ওটা ওই পাত্রটাকে ওই অ্যাঙ্গেল করে উনি কি মন্ত্র পড়ছেন আর এরকম হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে কি করছেন। দেখো আমি এটা দেখেছি, কিন্তু আমি তো এই টেকনোলজি মানে এই বিধি কি আছে আমি তো জানি না, যেটা জানি না আমি কি করে বলবো। তো ওখানে বসে বসে উনি ওরকম কি করলেন মিনিট 3-4 করার পর ওটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর তারপর উঠে দাঁড়ালেন এরকম আমার কাছে। তখন বললাম হ্যাঁ আমার যে বিধিটা আছে হয়ে গেছে। তখন আমি ওনাকে জিজ্ঞেস করি যে, তখন আমায় জিজ্ঞেস করে তুমি কি করতে। আমি দেখুন আগে যখন আমি ছোটবেলায় তখন যখন ধ্যান করার চেষ্টা করতাম, ভেতরে আমি একজন কাউকে দেখতে পাই। হ্যাঁ, মানে কখনো সাইড থেকে দেখছি, মানে পরিষ্কার না, কিন্তু একটা উপলব্ধি করে কেউ একটা আমার কুটস্থের মধ্যে বসে আছে। উনি শুনলেন, শুনে বললেন তুমি দেখতে চাও? হ্যাঁ। উনি আমার বুড়ো আঙুলটা আমার এইখানটায় কুটস্থের মধ্যে চেপে ধরলেন। এবার যখন চেপে ধরলেন, ধরো 30 সেকেন্ড 40 সেকেন্ড পর না ভেতরে একটা স্পিনিং হয় না ঘোড়া, মানে বিভিন্ন আলোর একটা কিছু এরকম এরকম ঘুরছে ভেতরে, ঘুরতে 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 স্থির হয়ে গেল একটা সাদা মতো পর্দা, ঠিক আছে, যে পর্দাটা রয়েছে ওর মধ্যে থেকে দেখা যাচ্ছে পরিষ্কার একদম, মানে ক্রিস্টাল ক্লিয়ার, মানে এই প্রথম আমি আমার শরীরকে দেখলাম, আমার শরীরটাকে দেখলাম পুরো ন্যাড়া, মানে পুরো ন্যাড়া মাথা, ক্লিন শেভ, কোনো দাড়ি বা কিচ্ছু নেই, মানে যে অবস্থায় উনি বসেছিলেন সাধনা ওই অবস্থায় উনি রয়েছেন। তো উনি পুরো ধ্যান অবস্থায় বসে রয়েছেন পুরো, যেটা আমি আবছা দেখতে পারতাম আলো আধারির মধ্যে যেটা দেখতে পারতাম একদম পরিষ্কার পরিষ্কার আমার দর্শন দিলেন যে উনি বসে রয়েছেন একদম ধ্যানে বসে রয়েছেন। মানে এখনকার আমার যে চেহারাটা, আমি যদি এবার দাড়ি টাড়ি কেটে পুরো ক্লিন শেভড হয়ে মানে ন্যাড়া মাথা যদি হয়ে যায়, যে চেহারাটা এই টাইপেরই চেহারাটা আরেকটু বড় ফর্মে, আরেকটু বড়, মানে আরো পেটানো স্বাস্থ্য এই টাইপের, হ্যাঁ, মানে বেশ হৃষ্টপুষ্ট একজন বসে রয়েছেন। ওনাকে দর্শন হলো। তো আমি স্বাভাবিক যেটা অন্তর্মুখী নমন জানালাম সব কিছু। তারপর যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম। তখন আমি কেশবজিকে জিজ্ঞেস করি যে মহারাজ ওনার পরিচয়টা কি। তো আমাকে আবার মানে মজা করছে, আরে ও তো তুমিও। আমি বলি, हम हैं हम समझ गया लेकिन महाराज ये उनको पहचानते नहीं हम। এবার উনি একটু মজা করলেন, নিজেকেই চিনতে পারছে এই যে একটু মজা করলেন। করার পর তখন বললেন উনি হচ্ছেন, মানে আমায় বলছে তুমিই হচ্ছ সেই হংসরাজ পরমহংস। বলে যিনি ওই গুহার মধ্যে রয়েছে ওটা হচ্ছে তুমি, এটা হচ্ছে আমরা বলি ইংলিশে একটা বাফার, হ্যাঁ সেরকম এটা হচ্ছে একটা বাফার বডি। কেন কিছু কাজ করানোর আছে, কিন্তু মানে যেটা নিয়ম ছিল যে যখন আমার মৃত্যু ঘটে যাবে আমার আত্মাটাই ওই আত্মায় গিয়ে মিশে যাবে, কিন্তু কিছু কারণবশত এই ছেদটার প্রয়োজন ছিল, ঠিক আছে। এবার উনিও বেঁচে আছেন, মানে উনিও স্থূল শরীর হয়ে গেলেন, আমিও স্থূল শরীর হয়ে তো আছি, ঠিক আছে। তো এবার ওনার কি অ্যাক্টিভিটিস আছে না আছে জানি না, যাই হোক এই ঘটনা হয়ে গেল। এটা মানে খুব বিরাট একটা রহস্য, মানে উন্মোচন হলো। আমি দর্শন করলাম যাকে, মানে যেটা আমার শরীর তাকে আমি দর্শন করলাম স্বচক্ষে, মানে অন্তর্মুখীর চোখে আমি দর্শন করলাম। এই ঘটনা হয়ে পর যাক, তার পরের দিন মানে 14 তারিখ আমি এবার আমার সকালে ধ্যানে বসা আছে। এবার আমি যখন মানে বারাণসীর ঘাটে আমি ধ্যানে বসে আছি, দেখি যে আমার কুটস্থ তার মধ্যে আর কেউ নেই।
যে অভয়কে আমি দেখতাম জন্ম থেকে, যে অভয়কে দেখতাম, সে আর নেই। মানে একদম ক্লিয়ার। ঠিক আছে, এটা আমার এক্সপিরিয়েন্স, সেটা একটু শেয়ার করলাম। হ্যাঁ, এবার এর যে ইম্প্যাক্ট পড়ে জীবনে, সেই মতো ওই যে জ্ঞান, মানে ওই শরীরের জ্ঞান, সেটা আমি এই শরীরের মাধ্যমে কিছুটা হলেও দিচ্ছি মানুষকে। এটা হচ্ছে মানে আমার জীবনে একটা অন্যতম চমৎকার এই জিনিসটা জানতে পারলাম, এই রহস্যটা জানতে পারলাম। আমি এই রহস্যটা জানতে পারলাম, যেটা ছোটবেলা থেকে শুনে আসছি, ৩-৪ জনে এটা বলেছে। এবং আমার যখন জন্ম হয়, একটা সাধক দম্পতি মানে বাংলাদেশের রমনা কালীবাড়ি থেকে আসে, তারাও বলেছে আমাদের গুরুদেব, এতটা বলেছিলেন, ইনি আমাদের গুরুদেব। তো যাই হোক, তখন এই হয়। আরেকবার মানে টোটাল লাইফে ৪ নম্বর বার কেশবজি তখন বলে, হ্যাঁ মহারাজ আমি শুনেছি এটা, কিন্তু আমি জানি না। তখন উনি রহস্যটা বললেন। এবং এই এই দর্শকবৃন্দকে এটাও বলে দিই, কেশবজি মানে আয়ুতে এখনকার যেটা শরীর, সেই শরীরে মোটামুটি দেখতে ৩০ থেকে ৩৫ বছর বয়স। ঠিক আছে, মানে পরবর্তীকালে আমি ওনার একটা ছবিও দরকার পড়লে তোমাকে দেব, দর্শকরা কেউ দেখতে পারেন বর্তমানে ওনার কেমন ছবি। এবং উনি উনি হচ্ছেন কিন্তু অরিজিনালি, যেটা সিদ্ধাশ্রম থেকে অন্য গুরু পরম্পরা থেকে জানতে পেরেছি, ইনি হচ্ছেন ভৃগু ঋষি। মানে শরীরটা সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, কিন্তু ওনার যে আত্মাটা হচ্ছে, উনি হচ্ছেন ভৃগু ঋষি, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ তো বটেই। মানে ওনার সাক্ষাৎ হলো ইত্যাদি। তারপর এবার মানসিকভাবে ওনার সাথে পুরো যুক্ত রয়েছি। মানে কি যে কর্মকাণ্ড হচ্ছে না হচ্ছে উনি সব জানেন। এই যে এখানে বসে পডকাস্ট হচ্ছে, উনি সবই জানেন, সবই জানেন। এবং উনি কিছু নির্দেশ দেন, এইভাবে এইভাবে করো ইত্যাদি, সব ধ্যানের মাধ্যমে। ইভেন কি ওনার এক শিষ্যের মাধ্যমে একদিন উনি মানে একটা সাধনার একটা ব্যাপারে খুব খুশি হয়েছেন। তারপর মানে ওনারা এমন রয়েছে, ওনারা একদিন আমি দেখি ওনার এক শিষ্য আছে যার সাথে আমার যোগাযোগ রয়েছে, ওনার নাম ওমজি। হ্যাঁ, যে ওমজি হঠাৎ বলে মানে গুরুজি ने आपका लिए एक मैसेज छोड़ा है। हाँ हाँ जरूर भेजिए। তো একটা ২০ মিনিটের ভিডিও, মানে ভিডিও বলছি অডিও, অডিও উনি ভয়েস মেসেজ করে আমাকে পাঠিয়েছেন। তারপর ওটা শুনলাম। মানে উনি কিছু নির্দেশ দিয়েছেন যে মানে জ্ঞানগঞ্জ পরম্পরা ওনারা শিষ্যের থেকে বেশি ওনারা গুরু তৈরি করতে চান। আচ্ছা, যে তুমি গুরু তৈরি করো। এবং বাবাজি মহারাজ আমায় যেটা নির্দেশ দিয়েছেন, বাবাজি মহারাজের কাছ থেকে আমি যে নির্দেশটা পেয়েছি, যে তুমি ৪-৬-২৪ এই ফরম্যাটে ২৪ জনকে তৈরি করো গুরু, এবং সেই সেই অনুযায়ী ওটা বাড়তে থাকবে। তো সেই মতো সব কাজ চলছে, সব তৈরি করা হচ্ছে, এইভাবে জিনিসটা চলছে।